নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12 এর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের হুইস্টন ব্রিজ এই যে টপিকটা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমরা হুইস্টন ব্রিজের বেসিক কনসেপ্ট বুঝে নিয়ে যতগুলো এমসিকিউ আছে এবং যে এমসিকিউগুলো তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ নিয়ে আজকের ভিডিওটা তোমার জন্য আমি সাজিয়েছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর পরীক্ষার সময় অবশ্যই দেখতে পাবে যে এখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং যদি কোনো তোমাদের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিও আমরা সেই টপিকেই বানাবো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো শুরু করা যাক আজকের যে ভিডিও। দেখো, আমাদেরকে প্রথমে হুইস্টন ব্রিজের কোশ্চেন করতে গেলে হুইস্টন ব্রিজের বেসিক আমাদেরকে কনসেপ্ট আমাদের জেনে নিতে হবে। তো হুইস্টন ব্রিজ কি? হুইস্টন ব্রিজ হচ্ছে একটা সার্কিট বা একটা বর্তনী। হুইস্টন ব্রিজ হচ্ছে একটা বৈদ্যুতিক বর্তনী, যে বর্তনীকে আমরা কাজে লাগিয়ে আমরা কি করতে পারি। ধরো আমরা একটা অজানা রেজিস্ট্যান্স, যে কোনো একটা অজানা রেজিস্ট্যান্স, সেটাকে আমরা যদি এস আননোন যে রেজিস্ট্যান্স নাম দিই, সেই আননোন রেজিস্ট্যান্সের মানটা আমরা খুব ইজিলি পারফেক্টভাবে নির্ণয় করতে পারি। এখানে তোমাদের টোটাল 4টে রেজিস্ট্যান্স দেওয়া থাকে, অর্থাৎ বর্তনীটা আমরা এমনভাবে সাজাবো যে সাজানোর বর্তনীতে তোমাদের 4টে রেজিস্ট্যান্স দেওয়া থাকবে পি কিউ আর এস। সেটা তোমরা যে কোনো নাম দিয়ে প্রকাশ করতে পারো, R1 R2 R3 R4 যা খুশি। তো এখানের মধ্যে 3টে রেজিস্ট্যান্সের ভ্যালু বা 3টে রেজিস্ট্যান্সের মান তোমরা জানতে পারবে এবং সেখান থেকে একটা আননোন রেজিস্ট্যান্সের মান তোমাদেরকে বের করতে হবে। সেই আননোন রেজিস্ট্যান্সের মানটা বের করতে গেলে আমাদের যে সাম্যাবস্থার শর্ত, সেই সাম্যাবস্থার শর্তটা কি? পি কিউ অর্থাৎ সামনের দুটো যে রেজিস্ট্যান্স এদের অনুপাত এবং আর আর এস এই দুটোর অনুপাত কী হবে? সমান হবে। আচ্ছা, সাম্যাবস্থাটা কি? চলো সাম্যাবস্থাটা আমরা বুঝে নিই। সাম্যাবস্থাটা কি? দেখো, যদি এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে রেখেছি এবং এখান থেকে যদি একটা আই কারেন্ট যায়, এই আই কারেন্টটা গিয়ে এখানে এ বিন্দু থেকে দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে, এইদিকে I1 আর নিচের দিকে I2। আচ্ছা, I1টা যে বি পয়েন্টে দুটো পথে যাওয়ার রাস্তা আছে, একটা এখান থেকে, মাঝখানে আমরা এই যে তীর চিহ্ন লাগিয়ে রেখেছি, এখানে একটা গ্যালভানোমিটার কানেকশন করে রাখবো এবং বি পয়েন্ট থেকে এই দিকে একটা কারেন্ট চলে যাওয়ার কথা। কিন্তু সাম্যাবস্থা হচ্ছে সেই পয়েন্ট, সেই অবস্থা যখন বি পয়েন্টের বিভব অর্থাৎ VB এটা হয়ে যাবে তোমাদের VD পয়েন্টের বিভবের সাথে যখন সমান হবে। অর্থাৎ পোটেনশিয়াল VB পয়েন্টে অর্থাৎ বি পয়েন্টের যা পোটেনশিয়াল এবং ডি পয়েন্টের পোটেনশিয়াল যখন সমান হবে, সেই অবস্থায় এই যে সার্কিটের মাঝখানে আমরা যে গ্যালভানোমিটার যুক্ত করে রেখেছি, সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ প্রবাহিত হবে না, অর্থাৎ কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ IG হবে 0। তো এই অবস্থাটাকে আমরা সাম্যাবস্থা বলি এবং সাম্যাবস্থা থেকে আমরা প্রমাণ করতে পারি P/Q = R/S। অর্থাৎ সামনের দিকে যে দুটো রেজিস্ট্যান্সের যা অনুপাত হবে, নিচের দিকে দুটো রেজিস্ট্যান্সের অনুপাত কী হবে? সেম হবে। এবং এখান থেকে একটা অজানা রেজিস্ট্যান্স, যেটাকে আমরা ধরে নিই যদি এস যদি অজানা রেজিস্ট্যান্স হয়, তাহলে এখান থেকে তোমরা এস এর মানটা এখান থেকে বের করতে পারবে। এই যে আমরা ফর্মুলা লিখে রেখেছি P/Q = R/S, এখান থেকে বোঝা গেছে। পোটেনশিয়ালটা আমাদের বি পয়েন্ট এবং ডি পয়েন্টের পোটেনশিয়াল যখন সমান হবে, কেন আমরা জানি কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে, কারেন্ট আমাদের উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, যদি বিভবের মান সমান হয়, অর্থাৎ এই এ পয়েন্টেরও যা বিভব এবং বি পয়েন্টেরও যদি বিভব সমান হয়, তাহলে এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যদি এ পয়েন্টের বিভবটা হাই হয় এবং বি পয়েন্টের বিভবটা লো হয়, তবেই একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে কারেন্ট প্রবাহিত হবে। এবং সেক্ষেত্রে সাম্যাবস্থায় কী হয়? সাম্যাবস্থায় বি পয়েন্টের বিভব যা হয়, ডি পয়েন্টের বিভবটা সেম হয়। সেই জন্য কারেন্টটা ডাইরেক্ট I1 পি রোধের মধ্য দিয়ে গিয়ে কিউ রোধের মধ্য দিয়ে গিয়ে এখানে সি বিন্দুতে মিলিত হয় এবং এ পয়েন্টের মধ্য দিয়ে আর রোধের মধ্য দিয়ে গিয়ে এবং এস পয়েন্টের মধ্য দিয়ে গিয়ে আবার সি বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ টোটাল যে আই কারেন্টটা বেরোচ্ছে, আবার সেটা আই কারেন্টটা এখানে নেগেটিভ সার্কিটে অর্থাৎ নেগেটিভ পয়েন্টে যে প্রবেশ করছে। এই হচ্ছে তোমাদের হুইস্টন ব্রিজ। তাহলে হুইস্টন ব্রিজ কোনো যন্ত্র নয়, হুইস্টন ব্রিজ হচ্ছে একটা বৈদ্যুতিক বর্তনী বা বৈদ্যুতিক সার্কিট, যার সাহায্যে আমরা অজানা রোধের মান নির্ণয় করতে পারি। এবং সেই রোধের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে যে নাল পয়েন্টের কন্ডিশন, অর্থাৎ যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা 0 হবে, সেই নাল পয়েন্টের কন্ডিশন হচ্ছে P/Q/R/S। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো এই কনসেপ্ট দিয়ে আমরা আজকের যতগুলো হুইস্টন ব্রিজের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করা শুরু করব। তো প্রথম যে 1 নম্বরে যে প্রশ্নটা আছে আমাদের এখানে বলছে প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান আর হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তো ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই এ পয়েন্ট এবং হচ্ছে এটা বি পয়েন্ট। দেখো, এ আর বি পয়েন্টটাকে যদি আমরা টেনে সরিয়ে দিই, তাহলে সার্কিটটা আমাদের সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। এ পয়েন্টটাকে যদি আমরা এইদিকে করে দিই, এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট করে দিই, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স তোমাদের আর রেজিস্ট্যান্স যুক্ত হবে
আমি সার্কিটটা আঁকছি, তোমরা দেখো। নিচের দিকে একটা পয়েন্ট যাবে এবং এখানে একটা পয়েন্ট যাবে এবং এখানে একটা পয়েন্ট। আচ্ছা, এই যে বি পয়েন্টটাকে টেনে এই সাইডে বি পয়েন্ট চলে আসবে, এ পয়েন্টটা এই সাইডে চলে আসবে। আচ্ছা, এইখানে যে মাঝের যে ই পয়েন্টটা এইখানে রয়ে যাবে এবং ওপরের পয়েন্ট সি এবং এই যে ডি পয়েন্টটা নিচে চলে আসবে। আর এই সাইডে যে পয়েন্টটা পড়ে থাকবে সেটা হচ্ছে এফ পয়েন্ট। আর মাঝখানে তোমাদের একটা রেজিস্ট্যান্স পড়ে থাকবে, অর্থাৎ সি ডি এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেটা এখন পড়ে থাকবে। দেখো এখানে আমি গোল করে দিচ্ছি ছবিতে, তোমরা বুঝতে পারবে। সি এবং ডি এর মধ্যে রেজিস্ট্যান্সটা আমরা সোজাসুজি এঁকেছি, এটার মানে হচ্ছে আর। এ পয়েন্টটাকে যখন সরালাম, ই আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে আর, এবং ই আর সি এর মধ্যে রেজিস্ট্যান্সটা আর আছে। আচ্ছা, ই থেকে পয়েন্টটা কোথায় জড়িত? এ তে জড়িত। দেখো ই থেকে পয়েন্টটা এ তে জড়িত, তোমাদের এই মিলেছে সার্কিট। আচ্ছা, ই থেকে ডি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আর, ই থেকে ডি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আর, এটা আমরা আর নাম দিয়ে দিলাম। আচ্ছা, ডি থেকে এফ এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আর, দেখো নিচের দিকে আছে, ডি থেকে এফ এর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর। আর এফ আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে আর। আচ্ছা, এফ পয়েন্টটা কোথায় এসে মিলছে? এফ পয়েন্টটা বি এতে এসে মিলছে, এফ পয়েন্টটা বি এতে এসে মিলছে। এই হচ্ছে তোমাদের সার্কিটটা যদি আমরা সুন্দরভাবে বানাই, এই সার্কিটটা তৈরি হবে। তো এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো যে এই পয়েন্টটা, অর্থাৎ এই যে আমি গোল করে দিচ্ছি এই রেজিস্ট্যান্সটা, তাহলে আর বাই আর ইকুয়াল টু এই নিচের রেজিস্ট্যান্সটা আর বাই আর, এদের দুজনের অনুপাত সমান, অর্থাৎ 1:1। তার মানে আমরা কি বলতে পারি? আমরা যে হুইস্টন ব্রিজে পড়েছিলাম পি আপন কিউ ইকুয়াল টু আর আপন এস, অর্থাৎ সাম্যাবস্থার শর্ত হলে এই যে এই বর্তনীটাকে আমরা হুইস্টন ব্রিজ সার্কিট হিসাবে তুলনা করতে পারি। তাহলে হুইস্টন ব্রিজ সার্কিট যদি হয়, এই যে ভেতরে যে রেজিস্ট্যান্সটা আছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট না গেলে এটাকে আমরা কি দিয়ে দিলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে এই রোধটা কাউন্ট হবে না। তাহলে এখানে সার্কিটটা কি হবে দেখো, ওপরে যে দুটো রেজিস্ট্যান্স আছে, আমি হলুদ কালার দিয়ে তোমার দেখাচ্ছি, এই যে দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে আর এই নিচের দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে, তাহলে দুটো শ্রেণীতে হলে আমাদের সার্কিটটাও হয়ে যাবে এরকম, আর নিচের দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে এই সার্কিট। অর্থাৎ সম্পূর্ণরূপে শ্রেণীতে হওয়ার পর এটা কিসে যোগ থাকবে? এটা সমান্তরালে যোগ থাকবে। তাহলে আর এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে আর আর টু আর প্যারালাল টু আর, অর্থাৎ ওপরের শ্রেণীতে যোগ করলে আমরা টু আর পাবো, নিচের দুটো আর যোগ করলে টু আর পাবো, এবং টু আর কিসে? প্যারালাল। এবং একই রেজিস্ট্যান্স যখন প্যারালালে থাকে তখন আমাদের তুল্য রোধ হয়ে যাবে টু আর আপন টু, অর্থাৎ আর ওহম। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ টু আর যদি প্যারালালে থাকে, একই রোধ, যতগুলো রোধ সমান্তরালে থাকবে, কারণ আমরা আগের যখন ভিডিও করেছিলাম সে আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, যে এন সংখ্যক রেজিস্ট্যান্স, একই রেজিস্ট্যান্স যদি সমান্তরালে থাকে এদের তুল্য রোধ হয় আর বাই এন। তো এখানে রেজিস্ট্যান্সের মান টু আর এবং দুটো রেজিস্ট্যান্স সমান দিয়ে ভাগ করেছি, সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, বর্তনীতে এ বি ইকুয়াল টু 6 ওহম, বিসি ইকুয়াল টু 3 ওহম, সিডি ইকুয়াল টু 6 ওহম এবং এডি ইকুয়াল টু 12 ওহম, জি 10 ওহম। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 10 ওহম। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট কত হবে? তো এটাকে আমরা যদি পি, এটাকে কিউ, এটাকে যদি আমরা আর, এটাকে যদি এস ধরি, তাহলে পি বাই কিউ এর মান কত বেরোচ্ছে? 6/3 ইকুয়াল টু 2। আর বাই এস এর মান কত বেরোচ্ছে? 12/6 ইকুয়াল টু 2। তাহলে আমরা হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর আপন এস। তাহলে এটা নাল পয়েন্ট কন্ডিশন, তো নাল পয়েন্টে বা নাল কন্ডিশনে আমাদের কি বেরোয়? নাল কন্ডিশনে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজির মানটা কত হয়? আইজির মানটা 0 হয়। তাহলে এখানে গ্যালভানোমিটারের প্রভাব কত হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, এটা তোমাদের বর্তনী দিয়েছে, এ ও বি এর মধ্যে রোধ কত হবে? তো এটাও নাল পয়েন্ট নাকি আমরা দেখে নেবো। এটাকে যদি আমরা পি নাম দিই, এটাকে কিউ নাম দিই, এটাকে আর নাম দিই, এটাকে এস, তাহলে পি আপন কিউ ইকুয়াল টু 2/3। আচ্ছা, আর আপন এস ইকুয়াল টু হচ্ছে 4/6। তা কাটাকাটি করলে 2 2 4, 2 3 6, তো এটাও 2/3। তাহলে এটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে এটাও হচ্ছে নাল পয়েন্ট কন্ডিশন, স্যাটিসফাই করছে। নাল পয়েন্ট কন্ডিশন হলে আমরা যে ভেতরে যে রেজিস্ট্যান্সটা, এটাকে আমরা বাদ দিয়ে দিই, কেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তখন প্রবাহ কত বেরোয়? 0। তখন ওপরের বর্তনীগুলো দিয়ে কারেন্টের প্রবাহ হয়ে যাবে। বোঝা গেছে? নাল পয়েন্ট কন্ডিশনে গ্যালভানোমিটারের প্রবাহ হচ্ছে 0। তাহলে ওপরের যে এইখানে যে 2 ওহম আর এই 3 ওহম, এটা শ্রেণীতে থাকবে। তাহলে 2 + 3, এই ওহমটা প্যারালাল 4 ওহম আর 6 ওহম, 4 + 6 এত ওহম। বোঝা গেছে? এটা হচ্ছে তুল্য রোধ। তাহলে এখান থেকে হয়ে যাবে 5 ওহম প্যারালাল 6 4 10 ওহম। তাহলে এদের তুল্য রেজিস্ট্যান্স হয়ে যাবে 5 × 10 আপন 5 + 10 এত ওহম। তাহলে 5 × 10 আর নিচে হয়ে যাবে 5 × 10 = 15।
5 3 15, তাহলে 10/3, তাহলে অ্যান্সার হয়ে যাবে 10/3 এত ওহম, রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী যে কোশ্চেনটা বলেছে, প্রদত্ত বর্তনীর মধ্যে ভিভি আর ভিডি, বি পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? তো এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, এবং এইটা শ্রেণীতে থাকার জন্য এর মধ্যে দিয়ে যাবে I1 কারেন্ট, এবং নিচেরটার মধ্যে দিয়ে যাচ্ছে I2 কারেন্ট, তাহলে এটার মধ্যে দিয়ে যাবে কত? I2 কারেন্ট। তাহলে টোটাল I1 প্লাস I2 এটা কার সাথে সমান? এটা 2 এর সাথে সমান, যেহেতু টোটাল কারেন্টটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্টটা কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি VA মাইনাস VB, কেন ভি ইকুয়াল টু IR, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, ভি ইকুয়াল টু IR ফর্মুলা ইউজ করলে এ আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে 2I1, আর VB মাইনাস VC পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 3I1। তাহলে এখানে যদি তোমরা যোগ করে দাও VB কেটে যাবে, তাহলে আমাদেরকে এটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পেয়ে যাব VA মাইনাস VB প্লাস হচ্ছে VC ইকুয়াল টু হয়ে যাবে -I1। তাহলে এখান থেকে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? VA মাইনাস 2VB প্লাস হচ্ছে VC ইকুয়াল টু হচ্ছে -I1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আচ্ছা, নিচের দিকে সার্কিটটা বিবেচনা করলে কি হবে? নিচের দিকে সার্কিটটা বিবেচনা করলে এখান থেকে হয়ে যাবে VA মাইনাস VD ইকুয়াল টু 3I2, আর VD মাইনাস VC ইকুয়াল টু হয়ে যাবে 2I2। তাহলে এই দুটোকেও যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে পেয়ে যাব VA মাইনাস 2VD মাইনাস মাইনাসে প্লাস VC মাইনাস মাইনাসে প্লাস VC। তাহলে এখান থেকে হয়ে যাবে, এটা বিয়োগ করলে -I2, কত হয়ে যাবে? -I2। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এটা হচ্ছে ডি পয়েন্ট। আচ্ছা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার দেখো 2 নম্বর সমীকরণ যদি আমাদেরকে ভিবি, এবার 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দিই, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি, তাহলে VA মাইনাস 2VB প্লাস হচ্ছে VC মাইনাস VA মাইনাস এনার্জি প্লাস 2VD মাইনাস VC ইকুয়াল টু -I1 মাইনাস এনার্জি প্লাস কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে I2। 1 থেকে 2 বিয়োগ করলে আমরা এটাই পাবো। আচ্ছা, কি কি কেটে যাবে দেখো, প্লাস VC মাইনাস VA প্লাস VA, তাহলে এখান থেকে পড়ে থাকবে -2 যদি কমন নিই তাহলে VB মাইনাস VD, আর এই দিক থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটা পড়ে থাকবে যে এটা কত পড়ে থাকবে? -I1 মাইনাস I2, এটা কত পড়ে থাকবে? I1 মাইনাস I2। আচ্ছা, I1 মাইনাস I2 এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এখানে যদি আমাদের VA VD আর VD VC 2 ওহম বেরিয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এইটা এখানে দেখো আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করেছি, তাহলে এটা -I2 হবে না, এটা +I2 হয়ে যাবে। আমরা যে 2 নম্বর সমীকরণে এই জায়গাটাই করেছি, দেখো এটা 3I2 থেকে 2I2 বিয়োগ করলে +I2 বেরোবে। কত বেরোবে? +I2। তাহলে এইখানে এটা পড়ে থাকবে আমাদের এটা -I2, তাহলে মাইনাস কমনলি এটা হয়ে যাবে I1 প্লাস I2। তো উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে VB মাইনাস VD। আচ্ছা, I1 প্লাস I2 দেখো 2 অ্যাম্পিয়ার ওপরে লিখে রেখেছো, এখানে 2 অ্যাম্পিয়ার লিখে রেখেছো, আর এখানে 2 লিখে দিলাম, আর এইদিকে কত গুণ আছে? এইদিকে 2 গুণ আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে VB মাইনাস VD এর ভ্যালুটা বেরিয়েছে 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তো 1 ভোল্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, চিত্রে প্রদর্শিত বর্তনী অ্যামমিটারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত হবে? তো অ্যামমিটারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত হবে? তো ফার্স্ট এটা দেখতে হবে আমাদের এটা হুইস্টন ব্রিজ কি না, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, এটা দিয়ে সুন্দর করে আমরা যদি কনসেপ্ট দিয়ে আঁকি, শেষের যে 8 ওহম যে রেজিস্ট্যান্সটা, আচ্ছা এই যে 8 ওহম আর এই 8 ওহম রেজিস্ট্যান্সটা, আর উপরের 4 ওহম রেজিস্ট্যান্স, এদের মাঝখানে জড়িত এখন 9 ওহম। তাহলে সার্কিটটা যদি আমরা এরকম আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এটা 4 ওহম, তারপরে এটা পরের 8 ওহম। আচ্ছা, এটা হচ্ছে 4 ওহম, তারপরের এটা 8 ওহম। এই 9 ওহম রেজিস্ট্যান্সটা, এই যে 9 ওহম রেজিস্ট্যান্সটা কার কার মাঝে? 4-এর মাঝে, এইখান থেকে। তাহলে এইখান থেকে আমরা এটা টেনে দিলাম, এটা হচ্ছে 9 ওহম। সার্কিটটা যদি না বুঝতে পারো, তাহলে আমরা নামকরণ যদি করে দিই, দেখো এই পয়েন্টটার নাম এ করলাম,
এই পয়েন্টটার নাম আমরা বি করলাম, এই পয়েন্টটার নাম সি করলাম, এই পয়েন্টটার নাম ডি করলাম। দেখো এ আর বি এর মাঝখানে কে কে আছে, 4 ওহম। এ আর বি এর মাঝখানে 4 ওহম, আর বি আর সি এর মাঝখানে, তাহলে এটা আমরা এ বি আর এটা সি নাম দিচ্ছি। এ আর বি এর মাঝখানে 4 ওহম, বি আর সি এর মাঝখানে 9 ওহম, আর বি আর ডি এর মাঝখানে 8 ওহম, তাহলে এটাকে আমরা নাম দিলাম ডি। আচ্ছা এ আর সি এর মাঝখানে 4 ওহম, তাহলে দেখো এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা কত হবে, এ পয়েন্ট, তাহলে এ আর সি এর মাঝখানে আবার এই নিচের 4 ওহম, আর এই যে 8 ওহমটা বি আর ডি এর মাঝখানে, আর ডি আর সি এর মাঝখানে আবার 8 ওহম, তাহলে এটা ডি হলে এটাও ডি হবে, ডি আর সি এর মাঝখানে 4 ওহম। তো এটার সাথে আমাদের জড়িত আছে, এটার সাথে জড়িত আছে 6 ভোল্টের একটা ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি, আর এখানে একটা অ্যামমিটার জড়িত আছে। অ্যামমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, তো কারেন্টটা এই দিকে যাবে। আচ্ছা এটা বের করার আগে তাহলে মানে আমাদের যে ভিতরে যে 9 ওহম রেজিস্ট্যান্সটা, এটা কাউন্ট হবে না, এটা আমরা কেটে দিলাম। তাহলে আমাদের যে টোটাল রেজিস্ট্যান্সটা হবে 4 + 8 শ্রেণীতে, এটা প্যারালাল কার সাথে হবে, 4 + 8 এত ওহম, তাহলে 8 4 12, তাহলে 12 ওহম প্যারালাল 12 ওহম, তাহলে দুটো সেম রেজিস্ট্যান্স সমান্তরাল থাকলে সেটা কত, অর্ধেক হয়ে যায়, তো এটার ভ্যালু হয়ে যাবে 6 ওহম। এটার ভ্যালু কত হয়ে যাবে, 6 ওহম। তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি আপন আর, তো ভি এর মান 6, আর এর মান হচ্ছে 6 এত অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ার। তাহলে তোমার হচ্ছে অ্যাম্মিটারের মধ্যে প্রবাহ যাবে 1 অ্যাম্পিয়ার, রাইট অ্যান্সার কত হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ার। আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নাও। পরবর্তী কোশ্চেন আমাদের যেটা বলেছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা যদি শূন্য হয় তাহলে এক্স এর মান কত। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ শূন্য, তার মানে দিস ইজ আ নাল পয়েন্ট কন্ডিশন। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহটা শূন্য হলে এটা হচ্ছে নাল পয়েন্ট কন্ডিশন। তো নাল পয়েন্টটা আমাদের কি হয়, এটাকে যদি আমরা পি নাম দিই, আচ্ছা এখানে এই দুটো হচ্ছে সমান্তরাল আছে, এটাকে আমরা নাম দেবো কিউ, এটাকে নাম দেবো আর, এটাকে নাম দেবো এস। তো নাল পয়েন্টে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়, তো এটা আমরা বের করব। তো তার আগে আমাদের কিউবের ভ্যালুটা বের করতে হবে। কিউবে এক্স আর 6টা সমান্তরালে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ওহম সমান্তরাল 6, তাহলে এটা হবে তোমার 6x আপন হয়ে যাবে 6 + x, এইটা হচ্ছে কিউবের ভ্যালু। তাহলে এবার পি এর জায়গায় আমরা বসে দিচ্ছি 8, কিউ এর জায়গায় কত বসাবো, কিউ এর জায়গায় বসাবো 6x আপন 6 + x, আর এর জায়গায় বসে দেবো 12, আর এস এর জায়গায় বসে দেবো x। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 8x ইকুয়াল টু 12 ইন্টু 6x আপন হয়ে যাবে 6 + x। তাহলে কাটাকাটি করলে দেখো যদি কাটাকাটি করি 4 2 8, 4 3 12, তাহলে এখানে তো হয়ে যাবে 2x ইকুয়াল টু 6 3 18x, আর নিচে হয়ে যাবে 6 + x। তো কোনাকুনি গুণ করলে 6 2 12x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু এটা পড়ে থাকবে 18x, বা 2x স্কোয়ার ইকুয়াল টু 12টা ওইদিকে চলে গেলে কত হয়ে যাবে 6x, তার 2 দিয়ে কাটাকাটি করলে x স্কোয়ার ইকুয়াল টু 3x, x স্কোয়ার ইকুয়াল টু 3x। বাকি সমাধানটা এইদিকে দেখো, তাহলে x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, x কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে হয় এখান থেকে x ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 0 মানটা গ্রাহ্য নয়, কেন কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে, অথবা ওটা যদি গ্রাহ্য না হয়, অথবা আমরা কি বলতে পারি, অথবা বলতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা আমরা অপশান এ পেয়ে গেলাম 3 ওহম, যেহেতু এটা আমাদের গ্রাহ্য নয়, কারণ রেজিস্ট্যান্স কখনো 0 হতে পারে না। আচ্ছা তার পরবর্তী কোশ্চেন যেটা আছে, দেখো পরবর্তী কোশ্চেন যেটা বলেছে, একটি গ্যালভানোমিটারের হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 1 ওহম, 3 ওহম, 2 ওহম ও 6 ওহম, 1 3 2 6, এবং গ্যালভানোমিটারের রোধ হচ্ছে এত। তাহলে এইটা যদি পি, এই দিকটা কিউ, এই দিকটা আর, এই দিকটা এস যদি নাম দিই, এদের তিনটে রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 1 ওহম, এটা দেওয়া আছে 3 ওহম, এটা দেওয়া আছে 2 ওহম, এটা দেওয়া আছে 6 ওহম। বোঝা গেছে। আর গ্যালভানোমিটারের মাঝে যে এই যে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্সটা, এটা কত দেওয়া আছে, এটা তোমাদের দেওয়া আছে 1000 ওহম, 1000 ওহম। তুল্য রোধ কত, আচ্ছা ফার্স্ট আমরা দেখে নেবো পি বাই কিউব ইকুয়াল টু হচ্ছে আর বাই এস আছে কিনা। তাহলে পি বাই কিউ এর মান কত, পি বাই কিউ এর মান 1/3, এটা হচ্ছে পি বাই কিউ এর মান। যদি আমরা পি বাই কিউ দেখি, পি বাই কিউ এর মান হচ্ছে 1/3। আচ্ছা যদি আর বাই এস এর মান দেখি, আর বাই এস এর মান 2/6, 2/6 মানে 1/3। তার মানে এই গ্যালভানোমিটারটা বা এই সার্কিটটা, হুইস্টন ব্রিজটা, সরি গ্যালভানোমিটার নয়, হুইস্টন ব্রিজের সার্কিটটা কিসে আছে, প্রতিমিত অবস্থায় আছে।
নাল পয়েন্ট কন্ডিশনে আছে। তার মানে এই যে ভেতরে আমরা গ্যালভানোমিটার যে রেজিস্ট্যান্স এটা কোনো কাউন্ট হবে না। তাহলে কাউন্ট না হলে এই দুটো কিস হয়ে যাবে শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে হয়ে যাবে এবং শ্রেণী হয়ে এটা তুল্য রোধ কিস হয়ে যাবে সমান্তরালে। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সার বা উত্তরটা আমাদের কি দাঁড়াবে 1+3 এই ওহম রেজিস্ট্যান্স সমান্তরাল 2+6 এত ওহম রেজিস্ট্যান্স। কারণ পি আর কিউ তখন শ্রেণীতে হয়ে যাবে এবং আর আর এসটা কি হয়ে শ্রেণীতে, এবং দুটো শ্রেণী মিলে কি হয়ে যাবে সমান্তরাল। কারণ এরকম সার্কিট তোমরা আগের কোশ্চেনে দেখে এসেছো। তাহলে 4 ওহম সমান্তরাল 6×2 8 ওহম। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4×8 আপন হয়ে যাবে 4+8। 4×8 নিচে 8×4 4×3 12। তাহলে 8×3 মানে 3×2 = 6 7 8 20 3 4 2.6 ওহম প্রায়। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি 2.6 ওহম প্রায়। বোঝায় যেটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, তার পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ নেই। তার মানে গ্যালভানোমিটারে বিক্ষেপ নেই মানে আইজি হচ্ছে 0, ভিতর থেকে যে প্রবাহটা যাচ্ছে 0। 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহটা কত হবে, তার মানে এখান থেকে কারেন্টটা কত যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট আমরা এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা বের করে নিই কত। এটা যদি আমরা আঁকি গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহটা 0, তার আগে দেখতে হবে এখানে বলেই দিয়েছে, তার মানে এটা নাল পয়েন্ট কন্ডিশনে আছে। তার মানে এই রেজিস্ট্যান্সটা আমাদের কাউন্ট হবে না। তাহলে এটাকে যদি আমরা আঁকি এটা হয়ে যাবে 10 ওহম, আর এটা হয়ে যাবে 2 ওহম, আর নিচের সার্কিটটা কত আছে এটা হচ্ছে 25 ওহম, আর কত আছে 5 ওহম। তাহলে ওপরের যে তুল্য সার্কিটটার ওপরের যে বর্তনীটা ওপরের তুল্য রেজিস্ট্যান্স কত হয়ে যাবে 10×12 ওহম। শ্রেণীতে আছে এটা হয়ে যাবে 12 ওহম, আর নিচে কত হয়ে যাবে 25×5 30 ওহম। কত ওহম 30 ওহম। আচ্ছা, এখান থেকে একটা কারেন্ট আসছে, এই কারেন্টটা আমি নাম দিচ্ছি আই, এবং এটা যখন ওপরের দিকে I1 যাচ্ছে এবং নিচের দিকে I2 যাচ্ছে। তো কারেন্ট ডিভাইডার রুল অর্থাৎ কারেন্টের ডিভিশন অনুযায়ী, কারেন্টের ডিভিশন যে ফর্মুলা, কারেন্টের ডিভিশন রুল আমরা কার মধ্যে দিয়ে বের করছি 2 ওহম। 2 ওহম মানে I1, অর্থাৎ টোটাল 12 ওহমের মধ্যে দিয়েও যা কারেন্ট যাবে 2 ওহমের মধ্যে দিয়ে সেই কারেন্ট যাবে। কারণ কি, কারণ হচ্ছে 10 ওহম আর 2 ওহম কিসে আছে শ্রেণীতে আছে। তো শ্রেণী থাকার জন্য এরা কত ওহম টোটাল কাউন্ট হয়েছে 12 ওহম। তাহলে আমাকে I1টা বের করতে হবে। তো I1 বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, I1 বের করার জন্য এইদিকে দেখো, I1 বের করার জন্য দ্বিতীয়টা রেজিস্ট্যান্স অর্থাৎ ওপরে হয়ে যাবে 30 আর নিচে হয়ে যাবে কি যার রেজিস্ট্যান্স সেটা নিতে হবে, আর নিচে টোটাল রেজিস্ট্যান্সটা 30 + 12 ইন্টু টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট আমরা এখানে আই ধরেছি। টোটাল কারেন্টটা কত ধরেছি, টোটাল কারেন্টটা হচ্ছে আই। তাহলে এখানে 30 আর নিচে 42 ইন্টু আই। তো আইটা আমাদেরকে বের করতে হবে কত কারেন্ট যাচ্ছে এখান থেকে। তো আয়ের ভ্যালুটা হয়ে যাবে, আচ্ছা 12 ওহম আর 30 ওহম, 12 ওহম আর 30 ওহম মোট বর্তনীর তুল্য রোধ মোট। আচ্ছা, এখানে কারেন্টের মান বলে দিয়েছে, মোট কারেন্টের মান বলে দিয়েছে। দেখো মোট কারেন্ট হচ্ছে I = 1.4 অ্যাম্পিয়ার। যে কারেন্টটা টোটাল এখানে প্রবেশ করছে সেই কারেন্টে বেরিয়ে যাচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 30/42 ইন্টু 1.4, তো এত অ্যাম্পিয়ার কারেন্ট। তো দশমিক তুলে আমরা এখানে 0, 14 3 42 3 10 30, তাহলে এটা যাবে 1 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। তার মানে 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, অপশান সি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। 12 ওহমের মধ্যে দিয়েও 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া মানে সেই 12 ওহমটা মিলে 10 ওহম এবং 2 ওহম তৈরি করেছে, এবং এরা শ্রেণীতে থাকার জন্য কারেন্টের মানটা কী হবে, কারেন্টের মানটা একই হবে। বোঝাচ্ছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কত অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। তো এই ছিল তোমাদের হুইস্টন ব্রিজ সম্পর্কিত কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিও নিয়ে এরকমই টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।